গুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এটা কিন্তু সত্যি খুবই ডেঞ্জারাস হবে না। এটা সত্যি আসলে মানে হাস্যকর। রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর ছেলের কলেজে চলে যাব। এই পোড়া বিল্ডিংগুলোর দিকে তাকালে মনে হয় নিষ্পাপ কয়েকটা হাত আমাদের দিকে হিসেবে আমার ব্লগে রেখে দিয়েছিলাম। দেখেন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ওহ, কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই তো আজকের ব্লগটা একেবারে সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালের ব্লগটা আসলে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না, কারণ সকালবেলা আমি প্রচুর ব্যস্ত থাকি। আর এত ব্যস্ততার ভিড়ে আসলে ভিডিও করা কোনোভাবেই পসিবল না। ভোর 5টা থেকে 7টার ভিতরে আমার সকালের সকল কাজ শেষ করতে হয়, কারণ 7:30টার দিকে আপনাদের ভাইয়া চলে যায় অফিসে, আর আমার ছেলেমেয়েরাও যে যার কাজে চলে যায়। এখন আমি সবাইকে বিদায় করে দিয়ে নিজের জন্য একটু নাস্তা বানাচ্ছি। সকালবেলা কিন্তু আমি রুটি আর ভাত দুটোই করি। রুটি কিন্তু এখনও পড়ে আছে, তবে আজকে আমার রুটি খেতে একদম ইচ্ছে হচ্ছে না, সেজন্য ভাবলাম নিজের জন্য পরোটা বানাই। আসলে সবার জন্যই বানাতাম, তবে সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন, উইদাউট মি, বিকজ আমি অতটা স্বাস্থ্য সচেতন না সবার মতো। ভোর 5টা থেকে 8টা পর্যন্ত আমি সকালের যত কাজ আছে সব কিছু করে তারপর একটা ফ্রি টাইম ইউজ করি। ঠিক 8টার দিকে আমার বান্ধবী আমাকে কল করে সবসময় গুড মর্নিং জানায়, তবে আজকেও জানিয়েছে। তো সে বলল যে তুমি কি করছো? আমি বললাম যে আমি ফ্রি আছি। তো সে আসতে চাইলো, আমি আর না করলাম না। আমি বললাম তাড়াতাড়ি চলে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তো সে চলে আসছে। তো তার জন্য আজকে নাস্তা বানাবো, আমরা দুজনে একসাথে বসে তারপর নাস্তা করব। সে কিন্তু একেবারেই জানে না যে আমি এখন নাস্তা বানাচ্ছি নিজের জন্য, তবে যাই হোক তাকে আমি জোর করে খাওয়াবো। যদি সে খেয়েও আসে তারপর আমি তাকে খাওয়াবো। আমার হাতের পরোটা খাওয়ার জন্য তারাই পাগল যারা সবসময় আমার হাতের পরোটা খেয়েছে। তারা জানে যে আমি কত সুস্বাদু করে পরোটা বানাই। অনেকেই আছে খাস্তা পরোটা খুব পছন্দ করে, মানে পরোটা ধরার সাথে সাথে ছিঁড়ে যায়। আমি আসলে ওইরকম টাইপের পরোটা আমার তেমন একটা ভালো লাগে না। তবে আমার পরোটা যেটা একদম নরম তুলতুলে হবে আর কিছুটা ক্রিস্পি হবে। পরোটায় তেল ব্রাশ করার পর যদি আপনি 10 থেকে 15 মিনিট পর্যন্ত সেই ডোটা রেখে দিতে পারেন, তাহলে একদম মানে অসাধারণ একটা পরোটা হবে। নিজের প্রশংসা অবশ্য নিজে করছি না, তবে এই পর্যন্ত যারা যারা আমার হাতের পরোটা খেয়েছে বিশ্বাস করেন তারা সবাই কিন্তু আমার পরোটার ফ্যান হয়ে গেছে। এই পরোটাটা অনেক বেশি বড় করে ফেলেছি, আল্লাহ। পরোটার দুই পাশটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি তেল ব্যবহার করি। ভালো থাকছে দেখি তো খাইতেছি তোমার ভিডিওতে। সকালে নাস্তা শেষ করার সাথে সাথেই আমি দুপুরে রান্না করতে চলে এসেছি, কারণ আজকে আমি ছেলের কলেজে যাব ছেলেকে ভর্তি করানোর জন্য। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করব, আর বেগুন দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু করে একটা ভর্তা বানাবো। প্রথমে আমি কচুলতিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাটা রসুন দিয়ে দিচ্ছি সবার প্রথমে। আর আপনারা তো জানেনই কচুতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তো সেই জন্য রসুনের পরিমাণটা আমি সবসময় একটু বেশি দিই। কাটা রসুন বাটা রসুন দুইটাই দিই। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। যেহেতু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করছি, তাই আদা রসুনের পেস্টটা দিলাম। আর যদি শুটকি দিয়ে রান্না করতাম তাহলে শুধুমাত্র রসুন দিয়ে রান্না করতাম। এখন দিব চিংড়ি মাছ।
চ্যাপা শুটকি দিয়ে কচুলতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি কয়েকটা কাঁঠাল বিচি দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম অসাধারণ লাগে আমার কাছে। তবে চিংড়ি মাছ দিয়েও কচুলতি খেতে অনেক ভালো লাগে, কিন্তু চ্যাপা শুটকির মতো এত স্বাদ লাগে না। লতিটাকে কিন্তু আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু ঝোল দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে, এখন জাস্ট নামিয়ে ফেলবো। এখন আমি ইলিশ মাছের মাথা আর লেজ এই দুইটা আলাদা করব। ইলিশ মাছের মাথার ভর্তা যে কি পরিমাণের স্বাদ লাগে গাইস, সেটা আমি আপনাদেরকে এখন কিভাবে বোঝাবো বলেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, একদিন ইলিশ মাছের মাথার ভর্তা বানিয়ে খাবেন। আজকে আমি ঠিক যেভাবে বানাবো ঠিক সেভাবেই বানিয়ে খাবেন। কোনো রকমের মশলা ছাড়া আমি এখন ইলিশ মাছের মাথা আর লেজটাকে একদম কড়া কড়া করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে একেবারে কুরকুরে করে ভেজে নেব, যাতে বাটার সাথে সাথে কাঁটা সহ ভর্তা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব শুকনা মরিচ আর রসুন। এখানে আমি 2টা রসুন নিয়েছি আর নিয়েছি ভাজা মরিচ। এই মরিচগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তবে মরিচগুলো একটু নেতিয়ে যাওয়ার কারণে এখন তেলের সাথে আরেকটু ভেজে নেব। আপনারা শুকনা মরিচটাকে যখন তেলের সাথে ভাজবেন তখন সাথে রসুন দিবেন না, কারণ আস্ত রসুনগুলো কিন্তু যখন গরম হয়ে যায় তখন ঠাস ঠাস করে ফুটতে থাকে। আমি একসাথে কেন দিয়েছি জানেন? কারণ আমার মরিচগুলো আগে থেকেই ভাজা আছে, আমি জাস্ট গরম তেলে দিব আর উঠাবো। আস্ত রসুন যখন গরম তেলে ভাজবেন তখন কিন্তু অবশ্যই রসুনগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এটা কিন্তু সত্যি খুবই ডেঞ্জারাস। অনেকেই কিন্তু ইলিশ মাছে রসুনটা ব্যবহার করেন না, কারণ ইলিশ মাছের গন্ধটা চলে যায়। তবে এই ভর্তা যখন বানাবেন তখন অবশ্যই কিন্তু রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু বেগুন আর আলুটাকে পানি ছাড়া খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি, তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। আর এই কথাটা যদি আগেরকার দিনের শাশুড়ি কোনো বৌমার মুখ থেকে শুনতে পেতেন তাহলে কিন্তু সেই বৌমার কপালে খারাপই ছিল, কারণ তাদের ধারণা এরকম ছিল তরকারিতে পানির কথা বললে তরকারি পানসেটে লাগতো। সেজন্য তরকারিতে পানির কথাটা না বলে ঝোলের কথাটা বলতে হবে, তাহলে আর তরকারি পানসেটে লাগবে না। এটা সত্যি আসলে হাস্যকর। শুকনো মরিচ আর রসুনটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি, আর এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে তেলে একটু ভেজে নিতে পারেন, তবে আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভীষণ ভালো লাগে ভর্তার মধ্যে। ভর্তার ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে, আর ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। ইলিশ মাছের লেজে কিন্তু অনেক কাঁটা থাকে, আপনারা চেষ্টা করবেন লেজের থেকে কাঁটাগুলো বেছে নিতে। কিন্তু ইলিশ মাছের মাথায় যে কাঁটাগুলো থাকে সেগুলো বেছে নেওয়ার কোনো প্রয়োজন নাই, একদম গুঁড়া হয়ে ভর্তা হয়ে যাবে। ব্যাস, আমার সব কিছু রান্না করা হয়ে গেছে। এখন রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর ছেলের কলেজে চলে যাব। আজকে যেহেতু ভর্তি করাবো, অনেক লাইন থাকতে পারে, সেজন্য আমি সব কাজ রেডি করে তারপর যাচ্ছি। এখন যত সময় লাগে লাগুক, কোনো সমস্যা নেই।
গাইস, এখন আমি ছেলের কলেজে যাচ্ছি। প্রায় 1 মাস পর আমি ছেলের কলেজে যাচ্ছি। মাইলস্টোন কলেজে যেদিন বিমান দুর্ঘটনা হয়েছে তার আগের দিন গিয়েছিলাম, তার মধ্যে আর যাওয়া হয়নি, আর আজকে যাচ্ছি। ছেলেকে ভর্তি করাবো আর তার পাশাপাশি কলেজটাও দেখে আসবো এবং আপনাদের সাথেও অনেক কিছু শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। এই কলেজের মধ্যে এই জায়গাটা ছিল আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা, আর এই জায়গাটা এরকম দেখতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। বাচ্চাগুলোর কথা মনে হলে আর কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করেন। বারবার শুধু মনে হয় যদি এরকমটা না হতো, ইস যদি এরকমটা না হতো তাহলে কত ভালো হতো। আমি এখনও ভাবতে পারছি না, আমার কাছে সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। বাচ্চারা যখন সকালবেলা মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে স্কুলে এসেছে, তারা কিন্তু একটাবারও ভাবতে পারেনি দুপুরে বাসায় যেয়ে তাদের মায়ের হাতে রান্না করা খাবার আর কোনো দিন তাদের খাওয়া হবে না। এই পোড়া বিল্ডিংগুলোর দিকে তাকালে মনে হয় নিষ্পাপ কয়েকটা হাত আমাদের দিকে তাকিয়ে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ছেলেকে ভর্তি করানো শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। মাইলস্টোনের এই ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে দিয়াবাড়িতে। আমি অবশ্য এখানে সবসময় আসি না, মাঝে মাঝে আসি। যখন প্যারেন্টস মিটিং থাকে তখন কিন্তু আসতেই হয়। যারা শহীদ হয়েছেন তাদের সবার জন্য অন্তরের অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি যখনই মোনাজাত ধরি তখনই তাদের জন্য দোয়া করি। এটা হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল, এখানে সব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। এই স্কুলের সব কিছুই হয়তো আবার আগের মতো আমরা ফিরে পাবো, কিন্তু ফিরে পাবো না তাদেরকে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। নিরাপদে থাকুক প্রতিটা মায়ের সন্তান, এটাই সবসময় দোয়া করি আল্লাহর কাছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সকল বাচ্চাদের জন্য। গাইস, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আমি আজকে এই যে ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা স্মৃতি হিসেবে আমার ব্লগে রেখে দিলাম, কারণ আর মাত্র 1টা বছর আমার ছেলে এই কলেজে পড়াশোনা করবে, তারপর আর হয়তো কখনো এই স্কুলে আসা হবে না তেমন একটা। সেজন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন প্রায় 2টার মতো বাজে, আর যখন আমি কলেজে আসি তখনই ফুচকা খাই, নয়তো ঝালমুড়ি খাই, যেটাই হোক মানে কিছু খাওয়ার চেষ্টা করি আর কি। তো এখন আমরা ফুচকা খেয়ে একটা রিক্সা ধরে সোজা বাসায় চলে যাব। বাসায় এসেছি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন ভাবলাম যে বিকেলের নাস্তার জন্য কিছু করি। এখানে আমি কিছু মসুরি ডাল ভিজিয়ে নিয়েছি, কারণ আজকে আমি কলার মোচার বড়া বানাবো। আমার ছেলেমেয়েরা কলার মোচার বড়া ভীষণ পছন্দ করে, তো তাদের জন্যই আজকে কলার মোচার বড়া বানাবো। তো এই মোচাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ভর্তা খাওয়ার জন্যই মূলত রেখে দিয়েছিলাম, তবে আমার ছেলেমেয়েরা কলার মোচার বড়াটা অনেক বেশি পছন্দ করে, বারবার শুধু রিকোয়েস্ট করে। সেজন্য ভাবলাম যে তাহলে বড়া বানিয়ে ফেলি। কলার মোচার ভর্তাটা যেরকম দুর্দান্ত লাগে, তেমনি বড়াটাও কিন্তু একদম দুর্দান্ত লাগে। ভিতরের এই অংশটা কিন্তু খুবই কচি, ইচ্ছা করলে কিন্তু আমি কুচি কুচি করেও দিতে পারি। তবে আমার মেয়ে পিছন থেকে বলছে শুধু ফুল দিয়ে বানাতে, সেজন্য আমি শুধু ফুল দিয়ে বানাবো। ডালগুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে উঠেছে। তো এগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে কলার মোচার বড়া বানিয়ে খাওয়াতে পারেন। এটা খেতেও যেমন সুস্বাদু, তেমনি বানানোও কিন্তু খুব সহজ। আমি জানি যে আজকালকার ছেলেমেয়েরা কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তবে এগুলো দিয়ে পাকোড়া বানিয়ে বাচ্চাদেরকে দিলে আমার মনে হয় সেটা অনেক ভালো হয়।
এখন আমি ডালের সাথে ফুলগুলো কিন্তু ব্লেন্ড করে নিব, যাতে খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়। যেহেতু একেবারে পানি ছাড়া ব্লেন্ড করব, সেজন্য ফুলগুলো সবার আগে দিচ্ছি, যাতে ফুলগুলো সবার আগে ব্লেন্ড হয়ে তারপর ডালগুলো ব্লেন্ড হয়। একদম সামান্য একটু পানি না দিলে আবার ফুলগুলো ব্লেন্ড হতে চাইবে না, সেজন্য ডালের নিচে যে পানিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এই যে দেখেন, পানি না দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি হার্ড হয়েছে। যদি মনে করেন ডাল বাটা অনেক বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু আটা অথবা চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আর বাচ্চাদের জন্য চাইলে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু ম্যাগি মশলার ফ্লেভারটা ভীষণ পছন্দ করে। এই তো হয়ে গেছে আমার মুচমুচে কলার মোচার বড়া। এখন আমি কয়েকটা নিয়ে বারান্দায় বসে বসে খাবো। ওফ, কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যে কোনো সুস্বাদু খাবার আমি প্রকৃতিকে দেখিয়ে দেখিয়ে খেতে খুব পছন্দ করি। গাছে গাছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আমার কাছে মেঘলা আকাশ খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।